আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলার রূপ, বাংলার প্রকৃতির প্রেমে আমার দেশের মানুষ যেমন আকৃষ্ট হয়, তেমনি মুগ্ধ হয় বিদেশি পর্যটকরাও। যুগে যুগে বিদেশি বণিকেরা মুগ্ধ হয়েছে বাংলার রূপে, তেমনি বাংলার কবি সাহিত্যিকেরা বাংলার রূপ আর বৈচিত্র্য নিয়ে রচনা করেছেন গান, কবিতা আর সাহিত্য। বাংলাদেশ ভারত সীমান্তের অপরূপ সৌন্দর্য দেখতে এসে দুচোখ জুড়িয়ে গেল। সীমান্ত এলাকার এই ভাই বন্ধুদের সাথে ভালো কিছু সময় কাটালাম। তারা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্পট। যে কলা গাছ থেকে শুরু করে যেখানে কালো যে ঝাউজারগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা থেকে নদীর শেষ সীমান্ত আমাদের বাংলাদেশের সীমানা শেষ। আচ্ছা। এবং ভারতের সীমানা, এখান থেকে ভারতের নদী নেমে আসছে আমাদের এদিকে, ভারত ওই পাশে ভারত, আর এখানে আমাদের এটা হচ্ছে ভারত বাংলাদেশের শেষ সীমানায় আমরা দুধকুমার নদীর পাড়ে বসে আছি, এখন দাঁড়িয়ে আছি। আমরা আর ওই পাশে যেতে পারবো না, কারণ ওই যে কলার গাছ থেকে শুরু করে এই সীমানাগুলো এখন ভারতের সীমানা, আমরা আর এখানে যেতে পারবো না। সেটাই, আমরা আইনের ব্যত্যয় ঘটে এরকম কোনো কাজও করতে চাই না। ইনশাল্লাহ সবাইকে আমি একটা কথা বলবো, যারা যারা দূর দূরান্তে আছেন, যারা ঢাকায় অবস্থানরত আছেন বা যারা কন্টেন্টে কাজ করেন, তারা আসবেন আমাদের এই উত্তরবঙ্গে ঘুরতে আসবেন। আমাদের কুড়িগ্রাম জেলা ভ্রুঙ্গামারী থানার অন্তর্গত আপনার দুধকুমার নদী, তিলাই, বর্তমানে আমি আছি এখন তিলাই ৩ নং তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামে, সীমান্তবর্তী একদম শেষ সীমানায়। আপনারা আসবেন, সবাই ভিডিও করতে আসবেন বা আমাদের এই চিত্রগুলো তুলে ধরতে আসবেন। আমাদের এলাকাটা আসলে খুব সুবিধাবঞ্চিত এলাকা, কারণ এখানে উন্নয়নের ছোঁয়া নাই বললেই চলে, কারণ তেমন কিছু নাই, একদম প্রত্যন্ত অঞ্চল। আমরা কৃষির উপর নির্ভরশীলতা করি বেশি, কারণ আমরা কৃষির উপরেই বেঁচে আছি, এবং আমরা তেমন আমাদের এখানে কোনো সুযোগ সুবিধা আমাদের এখানে নাই আর কি বলা যায়। আমরা এই গ্রামের ভালোবাসায় শিখত সবসময়, এইভাবে আমরা প্রাকৃতিক পরিবেশের সাথে বেঁচে থাকি। আর যখন বর্ষা মৌসুম আসে, তখন এই ইন্ডিয়া থেকে আমাদের ভারতের পানিগুলো ছেড়ে দেয়, তখন আমাদের এগুলো কানায় কানায় পরিপূর্ণ, এবং উপকূলীয় এলাকায় পানিগুলো যখন উঠে যায়, তখন আমাদের অনেক ক্ষতিগ্রস্ততার মধ্যে আমরা পড়ে যাই। আমাদের এর তখন দুঃখের কোনো শেষ থাকে না। আমরা এ ব্যাপারে একটু উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এখানে এই বাঁধটা নির্মাণ যদি হয়, তাহলে আমরা মোটামুটি একটা আমাদের এলাকার যে ধ্বংসের হাত থেকে অনেকটাই বেঁচে যেত। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর এবং জ্ঞানগর্ভ মতামত দিয়েছেন। এইটা আসলেও উপর মহলের দৃষ্টি আকর্ষণ প্রয়োজন, যাতে এই কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তাদেরও যেন সার্বিক উন্নতি হয় এবং তারাও যাতে খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে এই এরিয়াতে বাস করতে পারে, তাদের অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকেও তারা উন্নতি লাভ করতে পারে। সেই শুভকামনাই থাকলো আপনাদের জন্য এবং এই অঞ্চলের সকল মানুষের জন্য। ভালো লাগছে, খুব সত্যি ভালো লাগছে আসলে। আপনাদের মাঝে কিছু আমাদের এলাকার কিছু চিত্র তুলে ধরতে পারলাম, এই জন্য আমাদের কাছে অনেক ভালো লাগছে। আপনারা আসবেন, মাঝে মধ্যে আসবেন, এবং যারাই ভিডিও করেন তারাই আসবেন, এলাকাটা তুলে ধরবেন। অনেক ভালো, আমাদের এখানের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তো খুব বেশিরভাগ নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষ। এখানে মানুষগুলো খুব সহজ সরল প্রকৃতির, সবাই বন্ধুসুলভ। সবাই আসবেন, বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর যাবেন? না, আজকে না, আরেকদিন খাবো। আজকে না, খুব খারাপ হচ্ছে। না না, আজকে না ভাই, আরেকদিন খাবো। ওই যে দেখেন, আমার ক্যামেরায় দেখা যাচ্ছে সূর্য একেবারে ডুবে যাচ্ছে। এই মোমেন্টে আমরা আমাদের মোটামুটি অনেক দূরই যেতে হবে, তাই আমরা চাই যে আসলে আমাদের যাতে গন্তব্যস্থলে পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয়। আপনারা যেহেতু সহযোগিতা নিয়ে আজকে সারাদিন ঘুরলাম, তো বাকি হেল্পটাও করেন, আমরা যাতে একটু দ্রুত পৌঁছাতে পারি। তো আরেকদিন আসবো, অবশ্যই আপনাদের এখানে খাওয়া দাওয়া করবো, দাওয়াত রইল অবভিয়াসলি। আমরাও মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলাম আমার এই অপরূপ বাংলা মায়ের রূপ বৈচিত্র্য দেখতে।
কবি জীবনানন্দ দাশের কবিতা বারবার মনে পড়ে যায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। আমি ঘুরতে চাই বাংলার পথে প্রান্তরে, তুলে ধরতে চাই আমার এই বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য। আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতা পেলে হয়তো সেটি সম্ভব হবে একদিন। এখন আমরা রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। এখান থেকে এখন আমরা চলে যাব সোনাহাট স্থলবন্দরে। সোনাহাট স্থলবন্দরে যেতে হলে আমাদেরকে সোনাহাট ব্রিজের উপর দিয়ে যেতে হয়, যেই ব্রিজ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে না দিলেই নয়। চলুন জেনে নেওয়া যাক সোনাহাট ব্রিজ সম্পর্কিত কিছু অবাক করা তথ্য। পর্দায় যে সেতুটি দেখছেন এটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতু। এই সেতুটি ব্রিটিশ শাসনের সময় নির্মিত। 1887 সালে ইংরেজ সরকার তাদের সৈন্য ও মালপত্র চলাচলের জন্য লালমনিরহাট থেকে ভুরুঙ্গামারী হয়ে ভারতের মণিপুর রাজ্যে যাবার জন্য গৌহাটি পর্যন্ত একটি রেলপথ স্থাপন করেন। তার অংশ হিসেবেই এই সোনাহাট রেলওয়ে সেতুটি তৈরি করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই ব্রিজের একাংশ ভেঙে দেয় শত্রুপক্ষকে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য। পরবর্তীতে দেশ স্বাধীনের পর অর্থাৎ 1983 সালে তৎকালীন সামরিক শাসক বা রাষ্ট্রপ্রধান এরশাদের আমলে এই ব্রিজের ভাঙা অংশটি নতুন করে সংস্কার করা হয়। তখন থেকে এখন পর্যন্ত এই সেতুটি ব্যবহার হয়ে আসছে। তবে বর্তমানে এই ব্রিজের অবকাঠামো অনেকটাই দুর্বল আর ভঙ্গুর হয়ে পড়েছে, যার কারণে এই ব্রিজের পাশেই আরেকটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে। তবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর এই নতুন সেতুর কাজ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। এখন আমরা এই সেতু দিয়েই চলে যাব সোনাহাট স্থলবন্দরে। আমি আরও একটু উল্লেখ করতে চাই, এই রেল লাইনের একটি অংশ ভারতের সীমানায় পড়েছে। সেখানে যে রেল সেতুটি রয়েছে সেটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করে নতুন ব্রিজ দিয়ে তারা চলাচল করছে। যেতে যেতে বলছি, কুড়িগ্রামের এই সীমান্ত এলাকা নিয়ে প্রচারিত হয়েছে দুটো ভিডিও আমার এই চ্যানেল থেকে। সেই ভিডিওগুলো যারা এখন পর্যন্ত দেখেননি আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, চাইলে দেখে আসতে পারেন। সোনাহাট স্থলবন্দরে আমরা যখন পৌঁছলাম তখন সন্ধ্যা নেমে আসছে। চারদিকে কিছুই দেখা যাচ্ছিল না। আমাদের গোপ্রো ক্যামেরা দিনের আলোর বাইরে তার পারফরমেন্স দেখাতে পারে না, তবুও যেটুকুন দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, বিশাল একটি গেট, যেখানে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের প্রবেশদ্বার। এখানে কিন্তু বাংলাদেশে যেই গাড়িগুলো ইন্ডিয়া থেকে আসে তার একটা প্রবেশদ্বার রয়েছে এই সোনাহাট স্থলবন্দর। এখান দিয়েই বাংলাদেশে ঢুকে ভারতের যে সাদা পাথরগুলো আছে সেগুলো। তো এই যে সাইনবোর্ডটা হয়তো কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে দিনের আলোতে হইলে আরও স্পষ্ট দেখানো যায়। ওই যে কোথায় এটা ইন্ডিয়াতে কোন পর্যন্ত? ওই যে ব্রিজের মাথা পশ্চিমের মাথা থেকে বাংলাদেশ, আর পূর্বে মাথা হলো ভারত। পূর্ব মাথা হলো ভারত, না? হ্যাঁ হ্যাঁ, পূর্ব মাথা ভারত। তো ওই ব্রিজটা কাদের? ব্রিজটা ভারতে। ওই ব্রিজটা ভারতের? হ্যাঁ, ভারতে। আর ব্রিজের এই পাশ থেকে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ। এইখান দিয়ে মূলত কি আসে ইন্ডিয়া থেকে? এখান থেকে পাথর আসতেছে। পাথর আসে? হ্যাঁ, পাথর। ইন্ডিয়া থেকে আমরা পাথর আমদানি করে বাংলাদেশে নিয়ে আসতেছি। আর সেটা বৈধ পথে এবং ইম্পোর্ট লাইসেন্সের মাধ্যমে এগুলো চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে অনেক ট্রাক দেখলাম, এগুলো সব ইন্ডিয়া থেকে চলে আসছে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে চলে আসছে। এই যে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি একটু ইন্ডিয়ান গাড়ি। পাথর ভর্তি করে, দেখেন কিভাবে পাথর ভর্তি করছে, পুরা একদম পাথর ভর্তি করে ইন্ডিয়া থেকে চলে আসছে। গাড়ির পিছনে কোনো নাম্বার প্লেট কোনো কিছুই দেখা যাচ্ছে না। অন্য জিনিস শুধু হিন্দিতে লেখা আছে, হিন্দিতে অনেক কিছু লেখা আছে যেটা আমি হিন্দি পড়তে পারছি না বলে আপনাদেরকে বোঝাতে পারছি না এখানে কি লেখা আছে। আনলোডের কাজ করেন? হ্যাঁ, কাজ করি। কত দেয়, কত পান সারাদিন এখানে আনলোডের কাছেই 2250 টাকা। 2250?
এই পুরা গাড়ির পুরো গাড়ি। কয়জনে নেন এটি? এটা মনে করো 5 জনে নেই। 5 জনে, তাহলে কত করে পড়লো? 5 জনে নিলে 440 পড়বে। অনেক কষ্ট তো, একটা গাড়ি আনলোড করতে কত সময় লাগে? কারণ 6-7 ঘন্টা লাগে। 6-7 ঘন্টা লাগে। দিনে কয়টা গাড়ি আনলোড করতে পারেন? দিনে মনে করো একটা গাড়ি। সারাদিনে একটা গাড়ি আনলোড করতে পারেন? মানে হ্যাঁ, একটা গাড়ি। তো একটা করলে মাত্র 400-450 টাকা দিয়ে তো পোষায় না। তো অনেক কষ্ট তো। পাথরে আমার কষ্ট মানে সেরকম শরীরের ঘাম মাটিতে পড়ে। হ্যাঁ, মাটিতে পড়ে। কত কষ্ট প্রিয় বন্ধুরা, এই যে দেখাচ্ছি উনি কিন্তু আনলোডের যে একজন শ্রমিক। এই গাড়ি থেকে, এই যে ইন্ডিয়ার একটা গাড়ি, ইন্ডিয়ার গাড়িটা ড্রাইভার কোথায় আছে বর্তমানে? ভারতে চলে গেছি। কোথায়? ভারতে চলে গেছি। ড্রাইভার গাড়িটা রেখে ভারতে চলে গেছে। হ্যাঁ, ভারতে চলে গেছি। আবার আনলোড করা শেষ হলে আগামীকাল এসে নিয়ে যাবে। কালকে এসে নিয়ে যাবি। আচ্ছা, এইটা আপনারা আনলোডের জন্য এই কাজ করতেছেন। আনলোড কমপ্লিট হলে গাড়িটা এখানেই থাকবে, এখানে থাকবে। কালকে ভারত থেকে ড্রাইভার আসবে, হ্যাঁ, এসে গাড়িটা নিয়ে যাবে। নিয়ে যাবে। কয়জন আসে গাড়ির সাথে? ভারত থেকে কয়জন আসে? একজন আইসি, ড্রাইভার আইসি। হেল্পার আসে না? না, একাই আসে? একাই আইসি। ও, সে যে আসে তার কি পাসপোর্ট ভিসা সহ আসে? পাসপোর্ট করা আছে। পাসপোর্ট করা আছে, বাংলাদেশে ঢোকার পারমিশন আছে। ও আচ্ছা আচ্ছা। এই যে গাড়িগুলোর নাম্বার দেখাচ্ছি আমি, এটা কিন্তু ইন্ডিয়ার গাড়ি। এই যে IND AS 16C 1936। তা এই গাড়িটা তো ইন্ডিয়ার গাড়ি। এরকম ইন্ডিয়ার গাড়ি সারাদিনে কতগুলো ঢুকে? আমাকে 120-30 সেন্ট ঢুকে। 120-30টার মতো গাড়ি ঢুকে। সবই এরকম করে, এরকম নিজের হাতে হাতে এরকম ইগুলো নামায়? হ্যাঁ, হাতে হাতে নামায়। হালতায় বেলচায়, দুইটাই দিয়ে নামায়, হাতে বেলচায়। হাতে আর বেলচায় এইভাবে দুইভাবে নামায়। অনেক কষ্ট হয়। কষ্ট হয়, খাটনি হয়, কিন্তু টাকা বেশি নেই। টাকা বেশি নাই? টাকা বেশি। খাটনি আছে কিন্তু টাকা নাই। সারাদিনে একটা লোড একটা আল করলে 500 টাকাই পাই, মানে 5 দিনে 500 টাকাই পাই। সেক্ষেত্রে অনেক কষ্ট, কিন্তু টাকা নাই। টাকা নেই। ইন্ডিয়ান যে ড্রাইভার, ওরা খাওয়া দাওয়া করে বাংলাদেশের হোটেলে? হ্যাঁ, বাংলাদেশ হোটেলে। বাংলাদেশের হোটেলে খাওয়া দাওয়া করে চলে যায়, চলে যায়। আর আসে তার পরের দিন। তা এসে পরে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলে মনে করো মেলা তো 8 কিলোর রাস্তা হবে। 10 কিলো। কোথায়? ভুরুঙ্গাবাড়িতে? না, বন্যবাড়ি পূর্বে, এই যে ব্রিজ, লম্বা ব্রিজের দক্ষিণে। লম্বা ব্রিজের দক্ষিণ, ওইখানে আপনার বাড়ি। এই কাজ করে রাত্রে আবার বাসায় যাবেন? হ্যাঁ, বাসায় দেবো। বাসায় যাবে, আবার কালকে আসবো, আবার কালকে আবার আসবেন? আবার আসবো। এইখানটা পাথর, আর এইখানে বাড়ি, থাকতে কষ্ট হয় না? থাকতে তো কষ্ট হয়। তো বাড়ি এখান থেকে সরিয়ে নিচ্ছেন না কেন? নিচ্ছি, আমাদের আর জায়গা নাই, যে কিছু জায়গা সরকার থেকে তো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ক্ষতিপূরণ দেওয়া আছে, আমাদের ক্ষতিপূরণ পাইনি এখন। আমার চাচ্ছে, আমাকে দিতেছে না। এখনো ক্ষতিপূরণ আপনি পান নাই? না, পাইনি এখনো। ক্ষতিপূরণ পেলে তো সরে যাবেন। জি। আচ্ছা, তো আপনার আশেপাশে যেসব প্রতিবেশী ছিল তারা কি এখান থেকে চলে গেছে? অনেকে আছে, যারা পাশে টাকা সাথে চলে গেছে, যারা পায়নি সেটা তো এখানে আছে। তাহলে আপনি ক্ষতিপূরণ পেলে আপনার বাড়িটা এখান থেকে সরিয়ে নিয়ে যাবেন? জি। তখন এখানে পুরোটাই মানে পাথরের একদম গুদাম হয়ে যাবে, তাই না? জি। আপনার এই এলাকাটার নাম বলেন। বানরকুটি। বানরকুটি? জি। এটা হলো সোনাহাটি স্থলবন্দর? জি। আচ্ছা আচ্ছা। আগের নাম ছিল বানরকুটি, এখন তো সোনাহাটি স্থলবন্দর। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সোনাহাট স্থলবন্দরের আশেপাশে যে জায়গা জমি এবং সেখানে যে বসতি ঘরবাড়িগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে অ্যাকোয়ার করে সরকার আরও বৃহৎ পরিসরে এই জায়গাটা বাড়িয়ে নিচ্ছে এবং সেখানে যে ঘরবাড়ি রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে বাংলাদেশ সরকার। প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি বর্তমানে, আমার এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে লেখা আছে, সামনে ভারত, এই সীমান্ত অতিক্রম করিবেন না, আদেশক্রমে বিজিবি। বাংলাদেশ বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড, এদের একটা সাইনবোর্ড এখানে রয়েছে যে সামনে সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ নিষেধ। আমি বর্তমানে রয়েছি সোনাহাট স্থলবন্দর এলাকাতে। এই অঞ্চলটাতে দিয়ে বাংলাদেশে যে পাথরগুলো আছে, সাদা পাথর, সেগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করে ইন্ডিয়া থেকে। সেটা কিন্তু বৈধ পথে ইম্পোর্ট লাইসেন্সের মাধ্যমেই এই পাথরগুলো ভারত থেকে বাংলাদেশে চলে আসে। তো প্রিয় বন্ধুরা, আজকে হয়তো
রাত হয়ে গেছে, তেমন আলো কিন্তু খুবই ক্ষীণ আলোতে কতটুকু আপনাদেরকে দেখাতে সম্মত হচ্ছি সেটা আমি বুঝতে পারছি না। হয়তো আপনারা এটার ফিডব্যাক দিবেন যে কতটুকু দেখা যাচ্ছে। এই স্থলবন্দর সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যে পাথরগুলো আসে সেটা হয়তো আমরা দিনের আলোতে আসলে আপনাদের সেই গাড়িগুলোও দেখাতে সম্মত হইতাম। তো আজকে এই সোনাহাট স্থলবন্দর থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।